হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। গেটওয়ে অফ ফিউচার ইনস্টিটিউট পক্ষ থেকে নেতাজি ওপেন লাইভ চ্যানেলে আজকে আমরা ইংলিশ সাবজেক্টের একটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। এই সাবজেক্টের ক্লাস করাবেন অভিজিৎ স্যার। এই সাবজেক্ট নিয়ে উনি দীর্ঘদিন ধরে স্টুডেন্টদের সঙ্গে রয়েছেন এবং এই সাবজেক্টে ইউজির ক্ষেত্রে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার প্রত্যেকটি ইয়ারের আমরা চ্যাপ্টার ধরে ধরে ক্লাস করাই, যেগুলো আমাদের প্রিমিয়াম গ্রুপে হয়ে থাকে। তার জন্য মাত্র 500 পেমেন্ট করে মেম্বারশিপ নিলে 1 বছরের জন্য সমস্ত সাবজেক্টের আপনি ক্লাস করতে পারবেন। অনার্স পেপার, পাস পেপার, কম্পালসারি পেপার সমস্ত কিছুরই। মাস্টার ডিগ্রির ক্ষেত্রেও সমস্ত পেপারের আপনারা ক্লাস করতে পারবেন আমাদের সংস্থা থেকে। তো আজকে আমরা অভিজিৎ স্যারকে পেয়েছি, থার্ড ইয়ারের একটি চ্যাপ্টার উনি আজকে আলোচনা করবেন আপনাদের সঙ্গে। থার্ড ইয়ারে যারা স্টুডেন্ট রয়েছেন আপনারা অবশ্যই আজকের এই ক্লাসটি সম্পূর্ণ দেখবেন। আশা রাখি কমেন্ট করবেন, যদি কোনো প্রবলেম থাকে আমরা সমাধান করার চেষ্টা করব। এর পাশাপাশি যদি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার ইউজির ক্ষেত্রে নতুন কোনো অ্যাডমিশন স্টুডেন্ট থাকেন, বর্তমানে রানিং স্টুডেন্ট রয়েছেন, বা মাস্টার ডিগ্রির ক্ষেত্রে পার্ট 1, পার্ট 2, এমএসডব্লিউ, বিএলআইএস, এমএলআইএস, যে কোনো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির সাবজেক্টের আপনি যদি কনসেপ্টটা ক্লিয়ার করতে চান, পরীক্ষায় যদি বেশি নাম্বার পেতে চান, সহজে পাস করতে চান, তাহলে কিন্তু আপনার কনসেপ্টটা ক্লিয়ার করতে গেলে রেকর্ড ক্লাসটা অন্তত আপনাকে দেখতে হবে। সঙ্গে লাইভ ক্লাস অবশ্যই আমাদের কাছে থাকে, যেগুলো আপনার ডাউট গুলো আপনি নোট করে রাখলেন, সেগুলো স্যার ক্লিয়ার করে দেন। তাই রেকর্ড ক্লাস এবং লাইভ ক্লাস করতে মাত্র 500 পেমেন্ট করে 1 বছরের জন্য সমস্ত সাবজেক্টের মেম্বারশিপ নিয়ে রাখুন। এবং ইউনিভার্সিটির ফর্ম ফিল আপ, রিনিউয়াল, এগুলো অনেক সময় স্টুডেন্টদের টাকা কেটে নেয়, ডবল করে পেমেন্ট করতে হয়, ট্রিপল পেমেন্ট করতে হয়। সেই সহযোগিতাগুলো আমাদের কাছ থেকে পাবেন, যাতে করে আপনার টাকা 2বার 3বার করে ফেঁসে না যায়। এর পাশাপাশি টোটাল ইউনিভার্সিটির যা কিছু খবরাখবর, কলেজের খবরাখবর, কলেজ ইউনিভার্সিটি আপনি না গিয়েও সহজে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অথেন্টিক খবর আমাদের কাছ থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে ইজিলি পেয়ে যাবেন। টেলিগ্রাম প্রিমিয়াম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ প্রিমিয়াম গ্রুপের মাধ্যমে আমরা টোটালি আপনাদেরকে সহযোগিতা করব। আমাদের এই সংস্থা গভর্নমেন্ট রেজিস্টার্ড এবং আইএসও সার্টিফাইড। তাই আপনারা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চান, আশা করি আপনাদের উপকার হবে। কোনো দিক থেকে কোনোভাবে আপনি ঠকবেন না। যদি আপনাদের প্রয়োজন মনে হয় একবার মেম্বারশিপ নিয়ে দেখতে পারেন, পরবর্তী পরিষেবা প্রয়োজন হলে নেবেন, নাহলে নেবেন না। এবং আপনার ভালো লাগলে তবেই বন্ধু বান্ধবকে শেয়ার করবেন, বলবেন। ভালো না লাগলে বলার দরকার নেই। আশা করি আমরা আপনাদেরকে বেটার পরিষেবা দিতে পারবো, সেই কনফিডেন্স আমাদের রয়েছে বলেই আমরা এই কথাগুলো বলার সাহস রাখি, যেটা অন্য জায়গায় কোনো সেন্টার আপনাকে এত ভেঙে বলবে না। আমরা এবার স্যারকে ডেকে নিই। অভিজিৎ স্যারকে আমরা এই ক্লাসটি কন্টিনিউ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, যাতে উনি আপনাদেরকে টপিকটাকে ক্লিয়ার করে বুঝিয়ে দিতে পারেন। ইংলিশ সাবজেক্টের যে দুর্বলতা থাকে আপনাদের মধ্যে, সেটি যেন সহজবোধ্য হয়ে যায়, যাতে করে আপনারা এই সাবজেক্টের প্রতি একটা ভালোবাসা তৈরি করে সাবজেক্টটিকে নিয়ে অনেক দূর এগিয়ে যেতে পারেন, সমাজে প্রতিষ্ঠিত হতে পারেন এবং সুশিক্ষিত ব্যক্তি রূপে সমাজে যেন আপনার মর্যাদা থাকে। ধন্যবাদ। স্যারকে আমরা ডেকে নিচ্ছি। আচ্ছা, প্রথমেই সবাইকে গুড মর্নিং। আশা করছি প্রত্যেকে ভালো আছো। তো দেখো, আজকে আমি তোমাদের ইংলিশ অনার্সে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিসিইটি 11, অর্থাৎ তোমাদের যে অনার্সের পেপার রয়েছে 11 নম্বর পেপার, অর্থাৎ যেখানে টপিক রয়েছে ফেমিনিজম, সেই ফেমিনিজমের একটা টপিকের ওপর আজকে আমি ক্লাস করাবো। আজকে আমার ক্লাসের বিষয় হচ্ছে ম্যারি উইলসনক্রাফট। তো ম্যারি উইলসনক্রাফট এবং তার লেখা এ ভিন্ডিকেশন ফর দ্য রাইটস অফ উমেন, এই টেক্সটটা তোমাদের সিলেবাসে দেওয়া হয়েছে। তো দেখো, যে কোনো টেক্সট পড়তে হলে আমাদের প্রথমত টেক্সটের ব্যাকগ্রাউন্ডটাই ক্লিয়ার করতে হবে। ব্যাকগ্রাউন্ড একটা এমন জিনিস, সেই ব্যাকগ্রাউন্ড যদি ক্লিয়ার থাকে তাহলে আমরা অনায়াসে যে কোনো কনসেপ্ট, সেই টেক্সট রিলেটেড যে কোনো কনসেপ্ট আমরা কিন্তু বুঝতে পারবো। অর্থাৎ তুমি যদি নোট মুখস্থ নাও করো, তোমার যদি রাইটার সম্পর্কে এবং ওই রাইটিংটা সম্পর্কে ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার থাকে, তাহলে কিন্তু তুমি অনায়াসে পরীক্ষাতে লিখে আসতে পারো। অনেকের কি হয়, নোট মুখস্থ করে যায়, বাই চান্স পরীক্ষা হলে নোট ভুলে গেল, তখন কিন্তু সে আর লিখতে পারবে না। কিন্তু যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে, যদি তুমি রাইটার সম্পর্কে এবং রাইটিং সম্পর্কে সঠিক একটা ধারণা রাখতে পারো,
তাহলে কিন্তু তুমি ইজিলি টপিকটাকে বুঝতে পারবে। তো চলো আমরা আজকে প্রথমত এই ভিন্ডিকেশন ফর দ্য রাইটস অফ ওমেন এই যে টেক্সটটা রয়েছে, এই টেক্সটার যিনি রাইটার ম্যারি উলস্টনক্রাফট, তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমরা জেনে আমরা ইন ডিটেল আলোচনা করব। তার সম্পর্কে যে পয়েন্টগুলো জানা দরকার, যেগুলো আমাদের কাজে লাগবে, যেগুলো জানলে আমরা ইন ফিউচার ম্যারি উলস্টনক্রাফটকে নিয়ে অনায়াসে সবকিছুই বুঝতে পারবো, সেই বিষয়গুলোকে আজকে আমি তোমাদের আলোচনা করব। তো এটা বেসিক্যালি এ ভিন্ডিকেশন ফর দ্য রাইটস অফ ওমেন বাই ম্যারি উলস্টনক্রাফট, তার ওপর প্রথম ক্লাস। তো দেখো, প্রথমেই আমরা যেটা জানবো সেটা হচ্ছে হু ওয়াজ ম্যারি উলস্টনক্রাফট, অর্থাৎ ম্যারি উলস্টনক্রাফট কে ছিল। দেখো, তার সম্পর্কে আমি পয়েন্ট করে করে বুঝিয়ে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। প্রথমত, ম্যারি উলস্টনক্রাফট ছিলেন একজন ব্রিটিশ রাইটার। ব্রিটিশ মানে বুঝতেই পারছো, তিনি ইংলিশ, অর্থাৎ তিনি ইংল্যান্ডের মানুষ, তিনি একজন ইংলিশ রাইটার। তার সাথে সাথে তিনি কিন্তু একজন ফিলোসফার, ভদ্রমহিলা একজন ফিলোসফার, অর্থাৎ তিনি একজন দার্শনিক। তার লেখনীতে আমরা দার্শনিক চিন্তা ভাবনা পেয়ে থাকি। তার সাথে তিনি হচ্ছেন একজন উইমেন রাইট নিয়ে আলোচনা করার ব্যক্তি, অর্থাৎ যিনি ফেমিনিজম নিয়ে ডিল করছেন, মহিলাদের অধিকার নিয়ে ডিল করছেন, সেরকম একজন ব্যক্তি হচ্ছেন ম্যারি উলস্টনক্রাফট। তো ম্যারি উলস্টনক্রাফট, তার জন্ম হচ্ছে 1759, মৃত্যু হচ্ছে 1797। অর্থাৎ যদি আমরা সেঞ্চুরি ক্যালকুলেট করি তাহলে তিনি 18th সেঞ্চুরিতে বিলং করছেন। কোন সেঞ্চুরিতে বিলং করছেন? 18th সেঞ্চুরি। দেখো, সেঞ্চুরি ক্যালকুলেশনের একটা পদ্ধতি আছে। 18th সেঞ্চুরি কাকে বলবো? 1701 এখান থেকে আমাদের 1800, অর্থাৎ যেটা দিয়ে শেষ হচ্ছে তাকে আমরা সেঞ্চুরিতে বলি। তাহলে শেষ হচ্ছে দেখো 1800 দিয়ে, সেই কারণে আমরা বলছি 18th সেঞ্চুরি। ওনার জন্ম দেখো 1759, মৃত্যু হচ্ছে 1797। উনি দেখো এই টাইমটার মধ্যে বিলং করছেন, সেই কারণে আমরা ওকে একজন 18th সেঞ্চুরি রাইটার হিসাবে গণ্য করছি। তাই ম্যারি উলস্টনক্রাফট একজন 18th সেঞ্চুরির ব্রিটিশ রাইটার, ফিলোসফার এবং ফেমিনিস্ট বা যিনি উইমেন রাইটস নিয়ে কথা বলেছেন। ঠিক আছে, নেক্সট দেখো তার লিটারারি সিগনিফিকেন্স কি। তিনি যে একজন রাইটার হিসাবে নিজেকে এস্টাবলিশ করেছেন, তো তার তো একটা লিটারারি সিগনিফিকেন্স থাকে। তার সেই লিটারারি সিগনিফিকেন্সটা কি? তার লিটারারি সিগনিফিকেন্স আমরা যেটা পাচ্ছি তাকে বলা হয় ওয়ান অফ দ্য ফাউন্ডিং ফেমিনিস্ট ফিলোসফার্স, অর্থাৎ ফেমিনিস্ট ফিলোসফি, অর্থাৎ ফেমিনিজম নিয়ে যদি কেউ প্রথম দিকের কথা বলে থাকেন, যদি কেউ শুরু করে থাকেন ফেমিনিজম এই কনসেপ্টটাকে, তাদের মধ্যে অন্যতম একজন প্রথম দিককার মানুষ হচ্ছেন ম্যারি উলস্টনক্রাফট। তার সাথে সাথে তাকে আমরা কি বলছি? ইনফ্লুয়েন্সড ফেমিনিস্ট মুভমেন্টস এন্ড মডার্ন জেন্ডার ইকুয়ালিটি ডিসকোর্স। তার যে লেখনী, তার যে ফিলোসফি, সেখানে আমরা জেন্ডার ইকুয়ালিটির কথা পাই। জেন্ডার ইকুয়ালিটি কথা মানে কি বাবা? দেখো, সমাজে বিভিন্ন রকমের জেন্ডার রয়েছে। সমাজে মেল রয়েছে, ফিমেল রয়েছে, ট্রান্সজেন্ডার রয়েছে, লেসবিয়ান রয়েছে, গে রয়েছে, বাইসেক্সুয়াল রয়েছে, অনেক রকমের জেন্ডারের মানুষ রয়েছেন। তাহলে এই প্রত্যেকটা জেন্ডারের মানুষদের যে সমান অধিকার রয়েছে, অ্যাকচুয়ালি প্রত্যেকেই যে মানুষ, তাদের যে প্রত্যেকের মানবিক অধিকারগুলো সমান, সেই সমান অধিকারের কথা নিয়ে কিন্তু লড়াই করেছেন এবং তার ফিলোসফিকে প্রদান করেছেন, দ্যাট ইজ ম্যারি উলস্টনক্রাফট। তার মানে দেখো, তোমাদের অটোমেটিক্যালি একটা ধারণা কিন্তু হতে শুরু করেছে তার সম্পর্কে, ম্যারি উলস্টনক্রাফট সম্পর্কে। তোমরা বুঝতে পারছো যে ওনার রাইটিং গুলো যখন পড়বে, সেখানে কিন্তু একটা ফেমিনিস্টিক পয়েন্ট অফ ভিউ পাবে, তার সাথে কিন্তু একটা জেন্ডার ইকুয়ালিটির কনসেপ্ট পাবে। ওকে, নেক্সট
নেক্সট আমরা যে পয়েন্টটা জানবো সেটা হচ্ছে তার ইম্পর্টেন্ট ওয়ার্ক কোনগুলো এবং তার কন্ট্রিবিউশন কি আমাদের এই হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট ওয়ার্ক যেটার জন্য তিনি ফেমাস সেটা হচ্ছে তোমাদের সিলেবাসে দেওয়া আছে, এ ভিন্ডিকেশন অফ দ্য রাইটস অফ উমেন, 1792 এর পাবলিকেশন। এটা হচ্ছে সবচেয়ে বিখ্যাত ওয়ার্ক এবং এই ওয়ার্কটার জন্য তিনি কিন্তু পপুলার। হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে অর্থাৎ আমরা তাকে একজন সাহিত্যিক হিসেবে পাচ্ছি, একজন ফিলোসফার হিসেবে পাচ্ছি, একজন ফেমিনিস্ট হিসেবে পাচ্ছি, তার এই ওয়ার্কটা এ ভিন্ডিকেশন অফ দ্য রাইটস অফ উইমেন, যেটা 1792 তে পাবলিশড হয়েছে এবং এটাই তোমাদের সিলেবাসে কিন্তু দেওয়া হয়েছে। মানে সিলেবাস যখন চুজ করা হয় বুঝতেই পারছো সেই টেক্সট গুলোকেই চুজ করা হয় যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, অর্থাৎ যেগুলো তোমাদের ভবিষ্যতে কাজে লাগবে। এই যে এই টেক্সটটা এখন পড়বে, এই টেক্সটটার কিন্তু ইন ফিউচার অনেক কাজে লাগার ব্যাপার আছে। কিরকম ব্যাপার আছে? তুমি ইন ফিউচার যখন এই টেক্সটটাকে নিয়ে ডিল করবে ইন ফিউচারে বিভিন্ন ইন্টারভিউতে, তুমি যদি এরপর নেট সেট দাও, এরপর যদি মাস্টার ডিগ্রি করো তারপর নেট সেট দাও, তারপর সিএসসি বা পিএইচডির ইন্টারভিউতে যাও বা কোনো স্কুল টিচিং এর ইন্টারভিউতে যাও, তখন কিন্তু তোমাকে এই ব্যাকগ্রাউন্ড থেকে প্রশ্ন করা হবে, এই রাইটিং গুলো থেকে প্রশ্ন করা হবে। তাই আমি তোমাদের বলছি যে ব্যাকগ্রাউন্ডটা এবং কনসেপ্টটা ইন ডিটেল জেনে নেওয়া ভালো। তাহলে তার বিখ্যাত ওয়ার্ক হচ্ছে ভিন্ডিকেশন অফ দ্য রাইটস অফ উমেন, 1792 তে পাবলিশড হয়েছে। এই বইটার মেইন আর্গুমেন্ট কি বাবা? মেইন আর্গুমেন্ট হচ্ছে যে উইমেন আর নট ইনফেরিয়র বাই নেচার বাট ডিউ টু ল্যাক অফ এডুকেশন। দেখবে আমাদের মধ্যে একটা কনসেপ্ট আছে, আমরা সবসময় মনে করি যে মেয়ে তো তার মানে তার মাথায় বুদ্ধি শুদ্ধি কম, তার সেরকম অ্যাবিলিটি নেই, তাকে প্রকৃতি এরকমই বানিয়েছে। বাট ম্যারি ওয়েস্টার্নক্রাফট বলছেন যে না, এই কথাটা ভুল। এই ভিন্ডিকেশন অফ দ্য রাইটস অফ উমেন এই বইটি তিনি এটাই বলছেন। দেখো এই টাইটেলটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই ভিন্ডিকেশন, ভিন্ডিকেশন কথার মানে কি? ভুল ধারণা। ভিন্ডিকেশন কথার অর্থ হচ্ছে ভুল ধারণা। অফ দ্য রাইটস অফ উমেন, মহিলাদের অধিকার নিয়ে মানুষের মধ্যে যে ভুল ধারণাগুলো আছে সেই ভুল ধারণাগুলোকে তিনি কিন্তু ক্লিয়ার করছেন। দেখো আমরা মহিলাদের নিয়ে অনেক ভুল ধারণা আমাদের মধ্যে আছে। আমরা মনে করি মহিলারা সেই যতই পড়াশোনা করুক যাই করুক সেই রান্না বান্না করতে হবে, মহিলারা তাদের বুদ্ধি কম। আমরা অনেকেই দেখবে বলে থাকি, সমাজে অনেক মানুষ বলে থাকেন যে মহিলাদের বুদ্ধি হাঁটুর নিচে। এই যে প্যাট্রিয়ার্কাল কথাগুলো, এই যে পুরুষতান্ত্রিক চিন্তা ভাবনাগুলো, এই পুরুষতান্ত্রিক চিন্তা ভাবনাগুলোর এগেইনস্টে তিনি যাচ্ছেন এবং তিনি বলছেন যে মহিলারা ইনফেরিয়র নয়, মহিলারা ছোট নয়, তাদেরকে ছোট করে দেখা হচ্ছে। এবং মহিলাদের আজকে অবনতির পিছনে একটাই কারণ, ল্যাক অফ এডুকেশন। অর্থাৎ মহিলারা শিক্ষার দিক দিয়ে অনেক পিছিয়ে, শিক্ষার দিক দিয়ে অনেক পিছিয়ে আছে বলেই আজকে কিন্তু মহিলাদের এই অবস্থা। তো শিক্ষার দিক দিয়ে মানে শিক্ষাগত দিক দিয়ে যদি মহিলারা এগোতে পারেন তাহলে অটোমেটিক্যালি মহিলাদের যে স্থান সেটা কিন্তু ডেভেলপ হবে। দেখো আমরা ইন্ডিয়াতে রয়েছি, ইন্ডিয়াতে দেখবে বিভিন্ন রকমের প্রজেক্ট, যেমন আমাদের পশ্চিমবাংলায় আছে আমাদের যে বিভিন্ন মহিলাদের জন্য যে প্রজেক্টগুলো রয়েছে, যেমন দেখো কন্যাশ্রী দেওয়া হচ্ছে, রূপশ্রী দেওয়া হচ্ছে, তারপর সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে দেওয়া হচ্ছে আমাদের বেটি বাঁচাও বেটি পড়াও, সিঙ্গেল গার্ল চাইল্ড স্কলারশিপ। এগুলো কেন দেওয়া হচ্ছে? কন্যাশ্রীর কারণটা কি? বেটি বাঁচাও বেটি পড়াও এগুলোর কারণ কি? সিঙ্গেল গার্ল চাইল্ড স্কলারশিপ এগুলোর কারণ কি? এইগুলোর রিজন হচ্ছে একটাই, যাতে উইমেন এডুকেশনকে প্রমোট করা যায়। দেখো এই যে বিভিন্ন যে স্কলারশিপ গুলো দেওয়া হচ্ছে, এই স্কলারশিপ গুলো কি করছে? একটা মেয়েকে ইকোনমিক্যালি স্ট্রং করছে। ইকোনমিক্যালি স্ট্রং করলে তখন সেই মহিলাটি কি করতে পারবেন? তার এডুকেশনটা নিতে পারবেন। এবং তিনি যখন এডুকেশন নিতে পারবেন, এডুকেশন নিলেই তিনি কিন্তু সমাজের একটা উন্নতি করতে পারবেন। এডুকেশন একটা এমন জিনিস যে যার মাধ্যমে যে কোনো সমাজকে পরিবর্তন করা যায়। যদি কোনো সমাজকে ধ্বংস করতে হয়,
যদি কোনো দেশকে ধ্বংস করতে হয়, গুলি, বন্দুক, বোমা, পরমাণু ফেলে কিচ্ছু লাভ নেই। জাস্ট সেই দেশের এডুকেশন সিস্টেমকে নষ্ট করে দেওয়া হোক, দেশটা অটোমেটিক্যালি ধ্বংস হয়ে যাবে। কারণ কথাতেই আছে, শিক্ষা আনে চেতনা। শিক্ষিত না হলে আমাদের মধ্যে চেতনার বিকাশ হবে না। সেই চেতনার বিকাশ করতে গেলে শিক্ষার প্রয়োজন। সেটা পুরুষ বলো, নারী বলো, যে কোনো জেন্ডারের মানুষ বলো, যে কোনো ধর্মের মানুষ বলো, যে কোনো বর্ণের মানুষ বলো, যে কোনো দেশের মানুষ বলো, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু বেসিক নিড হচ্ছে এডুকেশন। যদি আমরা এডুকেটেড হতে পারি, তবেই কিন্তু আমরা সমাজে একটা চেতনা নিয়ে আসতে পারবো। তাহলে ম্যারি উলস্টনক্রাফট এই জায়গাটাকেই অ্যাডভোকেট করছেন, তিনি এই ইস্যুটাকেই অ্যাড্রেস করছেন। তিনি বলছেন যে মহিলারা ন্যাচারালি ইনফেরিয়র নয়। মহিলাদের ইনফেরিয়রিটি অর্থাৎ পিছিয়ে থাকার পেছনে কারণ হচ্ছে ল্যাক অফ এডুকেশন, শিক্ষার অভাব। যদি আমরা সেই শিক্ষাটাকে মহিলাদের মধ্যে দিতে পারি, তাহলে অটোমেটিক্যালি মহিলারা এগিয়ে যাবে এবং সমাজের একটা সার্বিক উন্নয়ন ঘটবে। সমাজের সার্বিক উন্নয়ন তখনই ঘটে যখন নারী এবং পুরুষ ইকুয়ালি প্রোগ্রেস করতে পারে। শুধু নারী বা শুধু পুরুষ যদি প্রোগ্রেস করে যায়, তাহলে কিন্তু সমাজের প্রোগ্রেশন আটকে যাবে। সমাজের প্রোগ্রেশন করতে হলে আমাদের নারী, পুরুষ, যত বর্ণ, যত ধর্ম, যত রকমের মানুষ রয়েছে, প্রত্যেককে এডুকেটেড করে তুলতে হবে। এ ভিন্ডিকেশন অফ দ্য রাইটস অফ উমেনে ম্যারি উলস্টনক্রাফট কিন্তু এই জায়গাটাকে অ্যাড্রেস করছেন। নেক্সট কি বলছেন দেখো, নেক্সট তিনি বলছেন অ্যাডভোকেটস ফর ইকুয়াল এডুকেশন অ্যান্ড রেশনাল ট্রিটমেন্ট ফর বোথ জেন্ডার্স। খুব সুন্দর কথা, যে আমাদের শিক্ষার ক্ষেত্রে সবার স্থান সমান। সে যে জেন্ডারের মানুষ হোক, সে যে জেন্ডারের মানুষ হোক, শিক্ষা সবার দরকার। সবাইকে রেশনাল ট্রিটমেন্ট দিতে হবে। রেশনাল কথাটার অর্থ কি বাবা? রেশনাল কথাটার অর্থ হচ্ছে লজিক, রিজন। অর্থাৎ যদি আমরা লজিক্যালি, রিজনেবলি চিন্তা করতে না পারি, তাহলে আমাদের মানুষ হয়ে থেকে লাভ কি বল? যদি আমরা এখনো সেই কুসংস্কার, সেই অন্ধত্ব যুগে থাকি, যদি আমরা এখনো সেই পুরানো চিন্তা ভাবনাকে আঁকড়ে ধরে থাকি, তাহলে কি সমাজের প্রোগ্রেশন হবে? কখনোই হবে না। কিন্তু সমাজে লক্ষ্য করে দেখবে, আমরা চারিপাশে সেই সমস্ত মানুষগুলোকেই বেশি পাই যারা সেই এখনো গোঁড়ামি ধরে রেখেছে। আমাদের কি করতে হবে? যদি আমাদের প্রোগ্রেশন করতে হয়, তাহলে আমাদের ধর্ম, বর্ণ, জাতি, সমস্ত জেন্ডার, সমস্ত লিঙ্গ নির্বিশেষে সবার প্রতি একটা ইকুয়াল এডুকেশনাল এবং রেশনাল ট্রিটমেন্ট আমাদের দিতে হবে। তাহলে ম্যারি উলস্টনক্রাফট কিন্তু এখানে মহিলাদের কথা বলছেন না, তিনি বোথ জেন্ডার্স, তিনি সমস্ত জেন্ডারের কথাও বলছেন। নেক্সট কি বাবা? নেক্সট হচ্ছে তার আদার ইম্পর্টেন্ট ওয়ার্কস। আদার ইম্পর্টেন্ট রাইটিং কোনগুলো? যেমন তার একটা নভেল আছে, নভেলটার নাম কি? ম্যারি এ ফিকশন। এটা কি বাবা? এটা একটা ট্রাভেল ন্যারেটিভ। এখানে ফ্রেঞ্চ রেভলিউশন এবং চিলড্রেন্স বুক, এবং এখানে তিনি তার জীবনের গল্প লিখেছেন। অর্থাৎ এটা তার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলতে পারে, নভেল হতে পারে, কিন্তু এই নভেলটার মাধ্যমে তিনি কি করেছেন? তার যে বিভিন্ন বর্ণনাগুলোকে, সেগুলোকে তুলে ধরেছেন। এটা হচ্ছে তার একটা ইম্পর্টেন্ট ওয়ার্ক, ম্যারি এ নভেল। নেক্সট পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, লেগাসি অ্যান্ড ইনফ্লুয়েন্স। দ্যাট মিনস রাইটিং স্টাইল। অর্থাৎ ম্যারি উলস্টনক্রাফটকে আমরা কেন মনে রাখি? দেখো, প্রত্যেকটা রাইটার তার তো রাইটিং স্টাইল ইউনিক। তুমি রবি ঠাকুরকে পড়ো, রবি ঠাকুরের মধ্যে তুমি এক রকমের রাইটিং স্টাইল পাবে। সুকান্ত ভট্টাচার্যকে পড়ো, তার মধ্যে আরেক রকম পাবে। তুমি শেক্সপিয়ারকে পড়ো, শেক্সপিয়ারের মধ্যে এক রকম। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে পড়ো, তার মধ্যে আরেক রকম। আবার তুমি টি.এস. এলিয়টকে পড়ো, তার মধ্যে অন্যরকম পাবে। ঠিক সেই রকমই আমাদের রাইটার ম্যারি উলস্টনক্রাফট, তার যে রাইটিং গুলো রয়েছে, তার রাইটিং এ আমরা নতুনত্ব কি পাই?
কেন তিনি ইউনিক, কেন তিনি আলাদা? দেখো, প্রথমত তার যদি আমরা রাইটিং স্টাইল লক্ষ্য করি, তার লেখনীগুলোর মধ্যে আমরা প্রথমেই যেটা পাই, আমি যেটা বারবার বলে আসছি, প্রথম থেকে বলে আসছি, দ্যাট ইজ ফেমিনিস্ট মুভমেন্ট ইন দ্য লেট 19th and early 20th century। তার রাইটিং গুলোর দ্বারা ইনফ্লুয়েন্সড হয়ে কিন্তু অনেক রাইটার তারা কিন্তু ফেমিনিস্ট মুভমেন্টটাকে এগিয়ে নিয়ে গেলেন। তিনি 18th century রাইটার, তিনি শুরু করে দিলেন তার লেখনীতে। তার লেখনী কি করলো? অনেক রাইটারকে ইনফ্লুয়েন্স করলো। তার দেখে দেখে অনেক রাইটার ইনফ্লুয়েন্স হয়ে এই যে ফেমিনিস্ট মুভমেন্টটাকে এগিয়ে নিয়ে গেল। আর কি দেখতে পাই বাবা? রিনিউড ইন্টারেস্ট ইন হার ওয়ার্কস এন্ড আইডিয়াস। এছাড়াও অনেক লেখক বা লেখিকা তারা তাদের নিজস্ব আইডিয়াগুলোকে রিনিউ করলেন। তার মাধ্যমে? ম্যারি উলস্টনক্রাফটের রাইটিংকে ইনফ্লুয়েন্সড হয়ে। আর কি দেখতে পাচ্ছি বাবা? ফাউন্ডেশন অফ মডার্ন ফেমিনিস্ট থিওরি। অর্থাৎ এই যে ফেমিনিজম বলে যে থিওরি, আমরা এত নাম শুনেছি ফেমিনিজমের, আমরা ম্যাক্সিমাম জন ফেমিনিজমের মানেই বুঝি না। ফেমিনিজম ফেমিনিজম করি আমরা, কিন্তু ফেমিনিজমের মানে বুঝি না। ফেমিনিজম মানে আমরা যেগুলো পড়ে বেড়াই সেগুলো ফেমিনিজম নয়। ফেমিনিজম হচ্ছে একটা ফিলোসফি, একটা ইডিওলজি, একটা চিন্তা ভাবনা, যার মাধ্যমে জাতি, বর্ণ, লিঙ্গ, ধর্ম নির্বিশেষে সবার ইকুয়াল রাইটস এর কথা বলা হয়। ফেমিনিজম মানে কখনোই আমি ঝাঁপিয়ে বেড়াচ্ছি, লাফিয়ে বেড়াচ্ছি, আমি ড্রিঙ্ক করছি, আমি সিগারেট টানছি, দ্যাট ইজ নট ফেমিনিজম। ওটা ফেমিনিজম নয়। ওটা ফেমিনিজম নিয়ে আমাদের ভুল ধারণা জন্মে গেছে। ফেমিনিজম কথার অর্থ হচ্ছে তুমি সমস্ত জাতি, সমস্ত বর্ণ, সমস্ত ধর্ম, সমস্ত লিঙ্গ, সমস্ত প্রকার মানুষকে ইকুয়াল স্তরে দেখবে, সবার অধিকারগুলোকে তুমি তুলে ধরবে। কারো বিরুদ্ধে যদি অন্যায় হয় সেই অন্যায়ের প্রতিবাদ করবে। সমাজে সবাইকে মানুষ হিসাবে গণ্য করা হবে। প্রত্যেকের হিউম্যানিটি বা হিউম্যান রাইটস গুলোকে নিয়ে আলোচনা করা হবে। দ্যাট ইজ ফেমিনিজম। সেই ফেমিনিস্ট থিওরি, সেই ফেমিনিস্ট থিওরিকে ফাউন্ডেশন করছেন কে? আমাদের ম্যারি উলস্টনক্রাফট। দ্যাট ইজ হার রাইটিং স্টাইল। আর কি দেখতে পাই? আর দেখতে পাই আমরা ইকুয়ালিটি অ্যান্ড রেশনালিটি ইন জেন্ডার রিলেশনস। অর্থাৎ এই যে আমরা বিভিন্ন জেন্ডার দেখতে পাচ্ছি, সমাজে তো বিভিন্ন জেন্ডার রয়েছে, তাই না? দেখো, আমি যদি বলি LGBTQ, এই যে টার্ম তোমরা প্রায় শুনেছো, LGBTQ, এগুলো হচ্ছে বিভিন্ন জেন্ডার এবং সেক্সুয়ালিটিকে তুলে ধরছে। L মানে হচ্ছে লেসবিয়ান, G মানে হচ্ছে গে, B মানে বাইসেক্সুয়াল, T মানে ট্রান্সজেন্ডার, Q মানে কুয়ার। এছাড়াও এটা এরপর বলা হয় আবার QA বলা হয়, আবার প্লাস প্লাস দেওয়া হয়। অর্থাৎ সমাজে বিভিন্ন রকমের লিঙ্গের মানুষ রয়েছে। অর্থাৎ সবার জেন্ডার কিন্তু এক নয়। আমরা যেটা ভাবি যে সবসময় একটা ছেলে আর একটা মেয়ে, না বাবা, সমাজে ছেলে এবং মেয়ে ছাড়াও অনেক রকমের মানুষ রয়েছে। আমাদের সেগুলো বুঝতে হবে। আমরা যদি এখনো সেই রেশনাল চিন্তা না করি, যদি লজিক্যাল চিন্তা না করি, যদি এখনো সেই অর্থোডক্স চিন্তার পেছনে পড়ে থাকি, তাহলে কিন্তু কখনোই আমরা এই জেন্ডার গুলোকে অ্যাড্রেস করতে পারবো না। এই জেন্ডার অ্যাড্রেস করার কথা কিন্তু আমাদের ম্যারি উলস্টনক্রাফট তার রাইটিং গুলোতে বলেছেন। সেই কারণে তো তিনি ইউনিক, সেই কারণে তো তিনি আলাদা, সেই কারণে তিনি তার সময়ে মডার্ন। নেক্সট যে পয়েন্ট আমরা দেখবো, দ্যাট ইজ কনক্লুশন। অর্থাৎ আমরা কনক্লুড করব ম্যারি উলস্টনক্রাফটকে, যে তার রাইটিং এ অ্যাকচুয়ালি আমরা কি পাচ্ছি, ম্যারি উলস্টনক্রাফটের রাইটিং এ আমরা কি পাচ্ছি, সেই জায়গাটা আমরা কি করব? কনক্লুড করব। তাহলে কনক্লুড করতে গেলে আমরা কি পাচ্ছি বাবা? দেখো, আমরা প্রথমত পাচ্ছি যে তার রাইটিং এ উইমেন রাইটস এবং ইকুয়ালিটির কথা বলা হয়েছে। তিনি ফেমিনিস্ট চিন্তা ভাবনাকে ইনফ্লুয়েন্স করেছেন এবং তিনি রেশনালিটি এবং এডুকেশনের কথা বলেছেন। অর্থাৎ আমাদের লজিক্যাল হতে হবে, আমাদের সায়েন্টিফিক হতে হবে, আমাদের রেশনাল চিন্তা ভাবনা করতে হবে এবং আমাদের এডুকেটেড হতে হবে। তবে যেই আমরা সমাজকে
একটা উন্নত স্তরে নিয়ে যেতে পারবো। যদি আমরা রেশনাল না হতে পারি, যদি আমরা লজিক্যাল না হতে পারি, যদি আমরা সায়েন্টিফিক না হতে পারি, যদি আমরা এডুকেটেড না হতে পারি, তাহলে কিন্তু কখনোই সমাজের উন্নতি সম্ভব নয়। তাহলে দিস ইজ অ্যান ইন্ট্রোডাকশন অ্যাবাউট ম্যারি উস্টনক্রাফট। আমরা ম্যারি উস্টনক্রাফটে ইন্ট্রোডাকশন করলাম। এরপর দেখো আমি পরবর্তী ক্লাসে তোমাদের যে টপিক রয়েছে, দ্যাট ইজ এ ভিন্ডিকেশন অফ দ্য রাইটস অফ উমেন, এই যে বিষয়টা, এই বিষয়টাকে নিয়ে কিন্তু আমি পরবর্তী ক্লাসে ডিল করব। তো পরবর্তী ক্লাসে ডিল করার আগে আমি তোমাদের এই ভিন্ডিকেশন, এই ব্যাপারটাকে নিয়ে আমি তোমাদের একটুখানি আজকে ইন্ট্রোডাকশন দিয়ে দেবো, অর্থাৎ কয়েকটা কথা বলবো। কিন্তু আমি যখন ডিটেল ক্লাসটা করাবো, সেকেন্ড ক্লাস করাবো, সেকেন্ড ক্লাসে কিন্তু টোটাল এই টপিকটাকে নিয়ে আলোচনা করব। দেখো, এ ভিন্ডিকেশন অফ দ্য রাইটস অফ উমেন 1792 তিনি পাবলিশ করছেন। বেসিক্যালি এখানে কি নিয়ে কথা বলা হচ্ছে? এখানে প্রথম কথা বলা হচ্ছে উইমেন এডুকেশন অ্যান্ড উইমেন রাইটস, মহিলাদের শিক্ষা অর্থাৎ নারী শিক্ষা এবং নারীদের অধিকার। দেখো, জেনারেলি আমাদের দীর্ঘদিনের বিশ্বাস ছিল যে মহিলাদের বেশি শিক্ষিত করে লাভ নেই। দীর্ঘদিন চলে আসছে। দেখো, তিনি যে সময় নিচ্ছেন তখন 1792, বাবা আজকে 2024-এ আমরা রয়েছি, এখনো অবধি আমাদের এখানে অনেক মানুষ রয়েছে যারা নারী শিক্ষাকে প্রমোট করেন, যারা মনে করে দূর মেয়েদের পড়িয়ে কি হবে, ফালতু টাকা পয়সা নষ্ট, সেই তো শ্বশুর বাড়ি চলে যাবে, সেই তো লোকের বাড়ি চলে যাবে, গিয়ে রান্না করবে, এই চিন্তা ভাবনা আমাদের এখনো আছে। তাহলে এই চিন্তা ভাবনাটা 1790-92 মানে তখন আরো বেশি ছিল। তাহলে ম্যারি উস্টনক্রাফট বলছেন যে আমাদের এই অর্থোডক্স চিন্তা ভাবনা থেকে র্যাশনালি ভাবতে হবে, লজিক্যালি ভাবতে হবে যে মহিলারা কেন পিছিয়ে পড়েছে, কেন মহিলারা সমাজে ফোকাস করে এগিয়ে আসতে পারছে না। ল্যাক অফ এডুকেশন, এডুকেশনের প্রভাব নেই, শিক্ষায় তারা পিছিয়ে। তিনি প্রথমত এখানে শিক্ষার কথা বলছেন, দ্বিতীয়ত তিনি মহিলাদের অধিকারের কথা বলছেন। এবার দেখো বাবা, সমাজে আমরা জন্মেছি মানুষ হিসাবে, নারী পুরুষ যাই হই আমরা, আমাদের প্রত্যেকের তো একটা সমান অধিকার আছে, তাই না? কিন্তু আমরা সমাজে কি করি? সবাইকে সমান অধিকার দিই না তো। দেখবে একটা বড় লোক, যে রিচ পার্সন, সে সবসময় একটা গরিব মানুষকে কি করে? দাবিয়ে রাখার চেষ্টা করে। একটা বড় লোক সে চেষ্টা করছে একটা গরিব মানুষকে দাবিয়ে রাখা, তাই না? আবার একজন বড় পলিটিশিয়ান, সে জনগণকে দাবিয়ে রাখার চেষ্টা করছে। সব জায়গাতেই, অফিসে বস, যে বস, সে তার কর্মচারীকে দাবিয়ে রাখার চেষ্টা করছে। তাহলে এই যে সবাই সবাইকে সাপ্রেস করে রাখার চেষ্টা করছে, মানে এতে কি হচ্ছে? এতে আমাদের যে হিউম্যান রাইটস গুলো, আমাদের প্রত্যেকের যে অধিকারগুলো, সেই অধিকারগুলো খর্ব হচ্ছে। ম্যারি উস্টনক্রাফট তিনি বলছেন যে রাইটস অফ উমেন মানে শুধুমাত্র যে মহিলাদের অধিকার না, মহিলাদের অধিকারের তো কথা বলছেন, তাহলে মহিলারাও তো মানুষ, তাদেরও তো সমাজে অধিকার রয়েছে। তাদের অধিকারের সাথে সাথে সমাজে প্রত্যেকটা জেন্ডার ইকুয়ালিটি বা জেন্ডারের মানুষের যে অধিকার, প্রত্যেকটা জেন্ডারের যে মানুষদের অধিকার, সেই কথাকে তিনি তুলে ধরছেন। সো দিস ইজ অল অ্যাবাউট এ ভিন্ডিকেশন অফ দ্য রাইটস অফ উমেন। আমি এই একটা সেকেন্ড ক্লাস নেব। সেকেন্ড ক্লাসে তোমাদের এই বিষয়টাকে আমি ইন ডিটেল, যেমন পয়েন্ট করে ইন্ট্রোডাকশন ক্লাসটা করিয়ে দিলাম, ঠিক সেরকমই পয়েন্ট করে করে আমি এ ভিন্ডিকেশন অফ দ্য রাইটস অফ উমেন এই টপিকটাকেও আরো ডিটেলে বুঝিয়ে দেবো। তো আজকের ক্লাস আমি এখানেই শেষ করলাম।